ভোর ৫টা, চারদিক তখনও আলো আঁধারিতে মাখামাখি। মফস্বল শহরতলির এই পুরনো বাড়িটায় সবার আগে ঘুম ভাঙে অনন্যার। নিয়ম করে প্রতিদিন একই রুটিন: উঠোন ঝাঁট দেওয়া, শ্বশুরমশাইয়ের চায়ের জল বসানো, শাশুড়ির পুজোর জোগাড় করা, স্বামী রজতের অফিসের টিফিন বানানো এবং মেয়ে তিথিকে স্কুলের জন্য তৈরি করা। গত 10 বছর ধরে অনন্যার জীবনের প্রতিটি দিন এই একই ছকে বাঁধা। অনন্যা পড়াশোনায় খুব ভালো ছিল। বাংলা সাহিত্যে মাস্টার্স করার মাঝপথেই বাবার হঠাৎ মৃত্যুতে সংসারের হাল ধরতে তাড়াহুড়ো করে বিয়ে দেওয়া হয় তাকে। রজত ব্যাংকের কর্মচারী, মানুষ হিসেবে খারাপ নয়, কিন্তু তার কাছে স্ত্রী মানে হলো নিখুঁতভাবে সংসার সামলানো একটি যন্ত্র। শাশুড়ি প্রভাবতী দেবীর কড়া শাসন বাড়ির প্রতিটি ইটে। এ বাড়িতে মেয়েদের জোরে হাসা বারণ, নিজের ইচ্ছে মতো কোথাও যাওয়া বারণ। অনন্যা এই সোনার খাঁচায় নিজেকে মানিয়ে নিয়েছিল। তার সমস্ত স্বপ্ন, কবিতা লেখার খাতা আর হাতের কাজের অসাধারণ দক্ষতা চাপা পড়ে গিয়েছিল মশলার কৌটো আর প্রেসার কুকারের সিটির শব্দের নিচে। কিন্তু একদিন একটা ছোট্ট ঘটনা অনন্যার ভেতরের সুপ্ত আগুনটাকে উস্কে দিল। মেয়ে তিথি ক্লাস 4-এ পড়ে। সেদিন স্কুল থেকে ফিরে তিথি হঠাৎ অনন্যাকে জিজ্ঞেস করলো, মা, আমাদের ক্লাসের রিমার মা তো অফিসে যায়, অঙ্কনের মা স্কুলে পড়ায়, তুমি কিছু করো না কেন? ঠাম্মা তো বলে তুমি শুধু বসে বসে বাবার রোজগারে খাও। কথাটা তীরের মতো বিঁধল অনন্যার বুকে। 8 বছরের মেয়ের কাছে তার পরিচয় কেবল একজন বসে খাওয়া মানুষ। সেদিন রাতে আর ঘুম এলো না অনন্যার। পুরনো ট্রাঙ্ক খুলে বের করলো তার বিয়ের আগের কিছু জিনিস। সেখানে ছিল তার নিজের হাতে বোনা অপূর্ব সুন্দর কিছু নকশি কাঁথা আর উলের কাজ। অনন্যা সিদ্ধান্ত নিল, শুধু তিথির জন্য নয়, নিজের পরিচয়ের জন্যই তাকে কিছু করতে হবে। অনন্যা জানত এ বাড়িতে সে চাকরি করার অনুমতি পাবে না, তাই সে নিজের ঘর থেকেই কিছু করার কথা ভাবল। অনন্যার হাতের কাজের পাশাপাশি নানা রকম আচার ও বড়ি বানানোর দারুণ হাত ছিল। সে তার কলেজ জীবনের বন্ধু সুমিতার সাথে যোগাযোগ করল। সুমিতা কলকাতায় একটা বুটিক চালায়। সুমিতা অনন্যার হাতের কাজের ছবি দেখে মুগ্ধ হয়ে গেল। সে বলল, তুমি আমাকে কিছু নকশিকাঁথা স্টল আর তোর স্পেশাল আমের আচার পাঠিয়ে দে, আমি আমার দোকানে রাখবো। সংসারের খরচ থেকে একটু একটু করে বাঁচানো টাকা দিয়ে অনন্যা সুতো আর কাপড় কিনল। দুপুরে যখন সবাই ঘুমোতো কিংবা রাতে যখন রজত না ডাকতো, তখন অনন্যার আঙুল চলতো কাপড়ের ওপর। সুতোর ফোড়ে ফোড়ে সে বুনতে লাগলো তার স্বাধীনতার স্বপ্ন। মাসখানেক পর প্রথম পার্সেলটা কলকাতায় পৌঁছালো। দিন 15 পরেই সুমিতা ফোন করে জানালো অনন্যার সব জিনিস বিক্রি হয়ে গেছে এবং আরও অর্ডার এসেছে। সাথে সুমিতা অনন্যার নামে 5,000 টাকার একটা চেক পাঠালো। জীবনের প্রথম রোজগার। চেকটা হাতে নিয়ে অনন্যার চোখ ফেটে জল বেরিয়ে এলো। কিন্তু এই আনন্দ বেশি দিন স্থায়ী হলো না। ডাকপিয়নের কাছ থেকে চেকটা রিসিভ করেছিল প্রভাবতী দেবী। খামের উপর অনন্যার নাম দেখে কৌতূহলবশত তিনি সেটা খুলে ফেলেন। 5,000 টাকার চেক দেখে তার চোখ কপালে উঠল। সন্ধ্যায় রজত অফিস থেকে ফিরতেই বাড়িতে কুরুক্ষেত্র শুরু হলো। আমাদের কি ভাতের অভাব হয়েছে যে ঘরের বউকে এখন আচার আর কাঁথা বেচে পয়সা রোজগার করতে হবে? প্রভাবতী দেবী চিৎকার করে উঠলেন। রজত চরম অপমানিত বোধ করল। সে অনন্যাকে বলল, তুমি কি আমাকে সমাজে মুখ দেখাতে দেবে না? পাড়ার লোক জানলে কি বলবে যে ব্যাংকের ক্যাশিয়ারের বউ লোকের বাড়ি বাড়ি আচার বিক্রি করছে? কালই তুমি এই সব বন্ধ করবে। অনন্যা শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, আমি তো কোনো অন্যায় করিনি রজত। নিজের পরিশ্রমে নিজের প্রতিভায় সৎ পথে টাকা রোজগার করেছি। এতে তোমার সম্মান যাবে কেন? সম্মান কি তুমি বুঝবে? বাড়ির বউয়েরা লক্ষ্মী হয়, তারা রোজগার করতে গেলে সংসারের স্ত্রী নষ্ট হয়। শাশুড়ির তীক্ষ্ণ গলা ভেসে এলো। সেদিন রাতে অনন্যাকে তার স্বামী স্পষ্ট জানিয়ে দিল, যদি সে এই কাজ চালিয়ে যায় তবে এই বাড়িতে তার কোনো জায়গা থাকবে না। অনন্যার সামনে দুটো রাস্তা খোলা ছিল, হয় আবার সেই খাঁচায় ফিরে যাওয়া,
না হয় সব প্রতিকূলতা অগ্রাহ্য করে নিজের পায়ে দাঁড়ানো। অনন্যা দ্বিতীয় পথটাই বেছে নিল। সে ভয় পেল না, কারণ তার পিঠে তখন ডানা গজাতে শুরু করেছে। অনন্যা বুঝতে পারল একা এই লড়াই চালিয়ে যাওয়া সম্ভব নয়। সমাজের এই পুরুষতান্ত্রিক মানসিকতাকে ভাঙতে হলে আরও অনেককে সাথে নিতে হবে। সে লক্ষ্য করেছিল তাদের পাড়াতেই এমন অনেক মেয়ে আছে যারা আর্থিক ও পারিবারিকভাবে শোষিত। পাড়ার মালতীদির স্বামী রোজ মদ খেয়ে তাকে মারে। পাশের বাড়ির রমা অকালে বিধবা হয়ে 2 বাচ্চা নিয়ে অথই জলে পড়েছে। অনন্যা একদিন তাকে ডেকে কথা বলল। প্রথমে তারা ভয় পেয়েছিল। আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, আমরা কি বা পারি দিদিভাই, রমা বলেছিল। অনন্যা তাদের বোঝালো, তোমাদের হাত তো চলনসই, আমি তোমাদের কাজ শেখাবো। আমরা সবাই মিলে একটা দল গড়ব। রজতের বাড়ির পেছনে একটা পুরনো টিনের চালাঘর ছিল। সেখানে অনন্যা, মালতী, রমা এবং আরও 3 জন মেয়েকে নিয়ে শুরু হলো তাদের পথ চলা। অনন্যা তার দলের নাম রাখল সৃষ্টি। তারা আচার, পাঁপড়, নকশিকাঁথা আর কাপড়ের ব্যাগ তৈরি করতে শুরু করলো। সুমিতা কলকাতা থেকে কাঁচা মাল পাঠাতো আর তৈরি মাল নিয়ে যেত, কিন্তু স্থানীয় বাজারেও জায়গা করাটা জরুরি ছিল। অনন্যা যখন স্থানীয় মুদিখানা আর কাপড়ের দোকানে তাদের জিনিস নিয়ে গেল, তখন তাকে রীতিমতো উপহাসের শিকার হতে হলো। পাড়ার মোড়ল গোছের ব্যবসায়ী হরিশঙ্কর দম্ভের সাথে বলল, বৌমা এসব মেলি শখ বাড়িতেই মানায়, ব্যবসার তোমরা কি বোঝো, যাও গিয়ে সংসার সামলাও। বাধা বিপত্তি সত্ত্বেও সৃষ্টি থামল না। অনন্যাদের হাতের কাজের মান এত ভালো ছিল যে মুখে মুখে তাদের প্রচার হতে লাগলো। শহরতলির কিছু শিক্ষিত পরিবার সরাসরি অনন্যাদের কাছ থেকে জিনিস কিনতে শুরু করলো। মালতী আর রমা যখন মাস শেষে নিজেদের রোজগারের টাকা হাতে পেল, তখন তাদের চোখে জল। মালতী তার স্বামীকে স্পষ্ট জানিয়ে দিল, মদ খেয়ে বাড়িতে ঢুকলে সে আর চুপ করে মার খাবে না। আর্থিক স্বাধীনতা মেয়েদের শীত দ্বারা শক্ত করে দিচ্ছিল, কিন্তু এদিকে অনন্যার নিজের সংসারে ফাটল চওড়া হচ্ছিল। রজত তার সাথে কথা বলা প্রায় বন্ধ করে দিয়েছিল। প্রভাবতী দেবী সারাদিন খোঁটা দিতেন। অনন্যা নীরবে সব সহ্য করত, কিন্তু কাজে অবহেলা করত না। সে জানত সাফল্যই একমাত্র উত্তর। পুজোর আগে শহরে একটা বড় হস্তশিল্প মেলার আয়োজন হলো। অনন্যা ঠিক করলো সৃষ্টির নামে একটা স্টল দেবে। মেলায় স্টল নেওয়ার জন্য অনেক টাকার দরকার। অনন্যা নিজের শেষ সম্বল বিয়ের একটা সোনার হার বিক্রি করে মেলায় স্টলের বুকিং করলো। হরিশঙ্কর যখন জানতে পারলো অনন্যা মেলায় স্টল দিচ্ছে, সে ফোন দিয়ে আটলো তাদের আটকানোর। মেলার আয়োজকদের ঘুষ খাইয়ে অনন্যাদের স্টলটা দেওয়া হলো মেলার একেবারে শেষ প্রান্তে, যেখানে মানুষজনের যাতায়াত খুব কম। মেলার প্রথম 3 দিন অনন্যাদের বিক্রি প্রায় হলোই না। মালতী আর রমা হতাশ হয়ে পড়ল। দিদিভাই, আমাদের সব টাকা বোধহয় জলে গেল। রমা কেঁদে ফেলল। অনন্যা হাল ছাড়ার পাত্রী নয়। সে বলল, অপেক্ষা করো, আমাদের কাজের কদর ঠিক হবে। 4র্থ দিন বিকেলে আকাশ কালো করে কাল বৈশাখী ঝড় উঠল। মেলার অনেক স্টলের চাল উড়ে গেল। জল ঢুকে জিনিসপত্র নষ্ট হতে লাগলো, কিন্তু অনন্যা আগে থেকেই আবহাওয়া দপ্তরের খবর শুনে ত্রিপল আর প্লাস্টিক জোগাড় করে রেখেছিল। তারা দ্রুত তাদের সমস্ত জিনিস ঢেকে ফেলল। ঝড়ের কারণে মেলার প্রধান গেটের কাছে থাকা কলকাতার এক বিখ্যাত বুটিকের মালিক মিসেস সেনগুপ্ত দৌড়ে এসে আশ্রয় নিলেন অনন্যাদের স্টলে। ঝড় থামার পর তিনি যখন স্টলের চারদিক ঘুরে দেখলেন, তার চোখ আটকে গেল অনন্যাদের তৈরি করা নিখুঁত কাজের নকশিকাঁথা আর পাট ভাঙা সুতির ব্যাগের দিকে। এগুলো কার হাতের কাজ? মিসেস সেনগুপ্ত অবাক হয়ে জিজ্ঞেস করলেন। অনন্যা সবিনয়ে বলল, আমাদের সবার। মিসেস সেনগুপ্ত সেদিনই তাদের প্রায় 50,000 টাকার কাজ কিনে নিলেন এবং আগামী শীতের জন্য 1 লক্ষ টাকার অ্যাডভান্স অর্ডার দিয়ে গেলেন। তিনি বললেন, তোমাদের কাজের ফিনিশিং কলকাতার অনেক দামি কারিগরের চেয়েও ভালো। তোমরা চাইলে আমি তোমাদের কাজ এক্সপোর্ট করার ব্যবস্থা করতে পারি। এই একটা ঘটনা সৃষ্টি এবং অনন্যার ভাগ্য বদলে দিল। মেলার পর সৃষ্টির নাম ছড়িয়ে পড়ল। হরিশঙ্করের মতন লোকেরাও মাথা নিচু করে অনন্যার কাছে এসে তাদের দোকানের জন্য মাল চাইতে বাধ্য হলো।
একদিন সকালে রজত অফিসে যাওয়ার আগে দেখলো ব্যাংকের একটা চিঠি এসেছে অনন্যার নামে। অনন্যা তাদের সমবায় সমিতির নামে একটা বড় অ্যাকাউন্ট খুলেছে এবং তার ব্যালেন্স দেখে রজত হতবাক। রজত অনন্যার কাছে এসে নিচু গলায় বলল, আমি বুঝতে পারিনি অনু, আমি ভেবেছিলাম তুমি হয়তো একটা ঝোঁকের বশে এসব করছো, কিন্তু তুমি শুধু নিজেকে নয়, আরও 10টা পরিবারকে বাঁচিয়েছো। আমাকে ক্ষমা করে দিও। প্রভাবতী দেবীও বুঝলেন যে যুগের পরিবর্তন হয়েছে। যে বৌমাকে তিনি অপয়া ভাবতেন, আজ সেই বৌমার জন্যই তাদের পরিবারের নাম খবরের কাগজে ছাপা হয়েছে। আজ 5 বছর পর সৃষ্টি আর সেই টিনের চালায় সীমাবদ্ধ নেই। শহরের বুকে তাদের দোতলা অফিস, সেখানে আজ প্রায় 50 জন নারী কাজ করে। মালতী আজ প্রোডাকশন ম্যানেজার, রমার মেয়ে ভালো স্কুলে পড়াশোনা করছে। সকাল 8টা। অনন্যা আজ আর শাশুড়ির ভয়ে সিটিয়ে থাকে না। সে নিজের স্কুটিটা স্টার্ট দেয়। পেছনে বসে আছে তিথি। তিথি আজ গর্ব করে তার বন্ধুদের বলে, আমার মা শুধু রান্না করে না, আমার মা অনেকগুলো পরিবারের অন্নদাত্রী, আমার মা একজন সুপারম্যান। স্কুটিতে স্টার্ট দিতে দিতে অনন্যা হাসে। তার মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা, যখন একটা মশলার কৌটো আর রান্নাঘরের 4 দেওয়ালের মাঝে তার পৃথিবী আটকে ছিল। আজ সে মুক্ত। সে প্রমাণ করেছে নারী কেবল সংসারের সেবিকা নয়, সুযোগ পেলে নারী আক্ষরিক অর্থেই সৃষ্টির রূপকার হতে পারে। সমাজ যতই শিকল পরাতে যাক, অদম্য ইচ্ছাশক্তির কাছে সে শিকল ভাঙতে বাধ্য। অনন্যা আজ সত্যি অর্থেই অপরাজিতা।